রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর.মানিক সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী রয়েছেন আমাদের মধ্যে বরিষ্ঠ সাংবাদিক। আমরা কৃতজ্ঞ এবং আমরা আনন্দিত, আমরা গর্বিত যে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির চতুর্থ রাজ্য সম্মেলন কিছুক্ষণের মধ্যেই শুরু হল। শ্রী রতন বিশ্বাস মহোদয় উপস্থিত রয়েছেন। প্রধান অতিথি মাননীয় আমরা বরণ করে নিলাম মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর শ্রী মানিক সাহা মহোদয়কে। আমরা রাজ্যের মাননীয় তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে বরণ করে নিচ্ছেন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির জেনারেল সেক্রেটারি শ্রী সৌরজিৎ পাল মহোদয়। এরপরে আমরা বরণ করে নেব শ্রী সঞ্জয় পাল মহোদয়কে। পুষ্পস্তবক এবং তুলি দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বরণ করে নেব আমরা ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী রতন বিশ্বাস মহোদয়কে। পুষ্পস্তবক এবং তুলি দিয়ে বরণ করে নিচ্ছেন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির জেনারেল সেক্রেটারি শ্রী সৌরজিৎ পাল। শ্রী প্রণব সরকার মহোদয়কে পুষ্পস্তবক এবং তুলি দিয়ে বরণ করে নিলেন শ্রী সৌরজিৎ পাল মহোদয়। আমরা এবার বরণ করে নেব এফডিপিএমসি জেনারেল সেক্রেটারি শ্রী শিবক দেবাশিস ভট্টাচার্য মহাশয়কে। সবাই উনি আমাদের কাছে শিবক বাবু নামে পরিচিত। আমরা এবার বরণ করে নেব সৌরজিৎ পাল মহাশয়কে। আমরা বরণ করে নিলাম ইন্দ্রাণী বরণ করে নিলেন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির জেনারেল সেক্রেটারি। এবার আমরা একটি ছোট স্মারক ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পক্ষ থেকে সুন্দর এই স্মারক, ত্রিপুরার মানচিত্র সম্বলিত এই স্মারক উপহার তুলে দেওয়া হল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। আরও একটি স্মারক সৌরজিৎ পাল মহাশয় তুলে দেবেন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের হাতে। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পক্ষ থেকে সুন্দর একটি স্মারক ত্রিপুরার মানচিত্র সম্বলিত। ধন্যবাদ সকলকে। আমি যারা প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন তাদেরকে জুলনের মধ্যে দিয়ে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির চতুর্থ রাজ্য সম্মেলনের আনুষ্ঠানিক শুভ সূচনা করছেন।
সকলকে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা হলো। কাজ করে চলছে। ত্রিপুরা রাজ্যের বৈদ্যুতিন সংবাদ মাধ্যম অর্থাৎ টিভি মিডিয়ার বয়স খুব বেশি হয়নি, তা সকলেরই জানা। 2000 সালের প্রথম দিকে রাজ্যে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কাজ শুরু হলেও 2000 সালের পর থেকে রাজ্যের বৈদ্যুতিন সংবাদ মাধ্যম, বিশেষ করে টিভি সংবাদ মাধ্যম, একটি সংগঠিত সংবাদ মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করে। দেশের তথা বিশ্বের টিভি সংবাদ মাধ্যম যখন আধুনিকতার শীর্ষে পৌঁছেছে, তখন ত্রিপুরা রাজ্যের টিভি সংবাদ মাধ্যম কাজ শুরু করেছে বলে তা বলা বাহুল্য। একদিকে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে থাকা পরিবেশ, অপরদিকে আর্থিকভাবে চরম অসচ্ছল পরিস্থিতিতে টিভি মিডিয়াগুলি যখন কাজ শুরু করছে, এই পরিবেশে বিগত 10 থেকে 12 বছরে রাজ্যের বৈদ্যুতিক সংবাদ মাধ্যম, বিশেষ করে টিভি মিডিয়া হলে যে পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেই পক্ষকে প্রায়ই দেখা যায় টিভি সংবাদ মাধ্যমের কর্মরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকের উপর চড়াও হতে। অন্যান্য সংবাদ মাধ্যমের ক্ষেত্রে এই ধরনের আক্রমণের ঘটনা ঘটলেও টিভি মিডিয়ার সংবাদ মাধ্যমের সংবাদকর্মীদের উপর এই ধরনের আক্রমণ বরাবরই অধিক মাত্রায় ঘটে থাকে। রাজ্যের বৈদ্যুতিন সংবাদ মাধ্যম বিগত দিনে বহুবার দুষ্কৃতীদের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের নিকট মামলা করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে পুলিশ পদক্ষেপ গ্রহণ করলেও বহু মামলার পুলিশ নীরবতা পালন করেছে। আগামী দিনে যে কোনো ধরনের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সংঘবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার জন্য আজকের এই সম্মেলন থেকে প্রস্তাব উত্থাপন করছে। পাশাপাশি একাংশ টিভি মিডিয়া কিংবা সাংবাদিক নামধারী কতিপয় ব্যক্তি ভুয়ো সাংবাদিকের পরিচয়পত্র দিয়ে ব্যবহার করে সংবাদ মাধ্যমের নামে অনেকই কাজ করার প্রবণতাও পরিলক্ষিত হয়েছে। এই ক্ষেত্রে সংবাদ মাধ্যমের গণতন্ত্র রক্ষার নাম করে সেই সকল অনেকই কাজের পক্ষে সংবাদ মাধ্যমের বৃহত্তম অংশকে দাঁড়াতে উস্কানি দেওয়া হচ্ছে বলে প্রতিনিয়ত। যে সকল ক্ষেত্রে ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি প্রতিনিয়ত নৈতিকতা নিরিখে পদক্ষেপ গ্রহণ করছে এবং আগামী দিনও তা করে যাবে। রাজ্যের টিভি সংবাদ মাধ্যমগুলিতে বহু সংখ্যক কর্মী কাজ করছে। টিভি সংবাদ মাধ্যমগুলি থেকে প্রাপ্ত বেতনের নিরিখে প্রচুর পরিবার তাদের মাসিক সংসারের খরচ চালায়। চ্যানেলের আর্থিক সার্বিক আয়ের সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি ইত্যাদি। ক্ষুদ্র প্রান্তিক রাজ্যগুলিতে হাতে গোনা কিছু বেসরকারি বিজ্ঞাপন ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই নির্ভর করতে পারে সরকারি বিজ্ঞাপনের উপর। 4 থেকে 5 বছর পূর্বেও সমগ্র ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য বিজ্ঞাপন বরাদ্দ হয়েছিল মাত্র বছরে 2 লক্ষ টাকা। সেই সময় সংবাদ মাধ্যমের জন্য সার্বিকভাবে সরকারি বিজ্ঞাপনের হার অনেক কম ছিল। বর্তমানে সরকারি বিজ্ঞাপনের হার প্রায় 5 গুণ বৃদ্ধি হয়েছে। রাজ্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। রাজ্যের টিভি মিডিয়াগুলির জন্য 25% বিজ্ঞাপন বরাদ্দ করা হয়, কিন্তু সম্প্রচারের হিসাবে রাজ্যের অন্যান্য যে কোনো সংবাদ মাধ্যমে চাইতেও টিভি সংবাদ মাধ্যমগুলির সম্প্রচার বহু গুণ বেশি। রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি জনপদে পৌঁছে গেছে রাজ্যের টিভি মাধ্যমগুলো। অন্যান্য সংবাদ মাধ্যমগুলো তার ধারে কাছেও নেই, অথচ টিভি সংবাদ মাধ্যমের জন্য সরকারি বিজ্ঞাপন মাত্র 25% বরাদ্দ করা হয়েছে। সম্প্রচারের পরিসর অনুযায়ী টিভি সংবাদ মাধ্যম বিজ্ঞাপনের হার বহু গুণ বেশি হওয়ার থাকলেও বর্তমান সময়ে আমাদের দাবি ন্যূনতম 51% সরকারি বিজ্ঞাপন বরাদ্দ করা হোক টিভি মিডিয়াগুলির জন্য। এই দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্য এই দিন সম্মেলন থেকে প্রস্তাব উত্থাপন করেছে। টিভি সংবাদ মাধ্যমগুলোর জন্য বিজ্ঞাপনের হার বৃদ্ধির সাথে জড়িয়ে রয়েছে কর্মরত সাংবাদিক ও অসাংবাদিকদের বেতন বৃদ্ধির প্রসঙ্গ। রাজ্যের অধিকাংশ যোগ্য টিভি সংবাদ মাধ্যমগুলিকে স্বীকৃতি প্রদান ও ক্যাটাগরি আওতায় নিয়ে আসার জন্য রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরকে সাধুবাদ জানানো হচ্ছে এই দিনের সম্মেলন থেকে। রাজ্যের টিভি মিডিয়ার সাংবাদিকদের দীর্ঘদিন যাবৎ স্বীকৃতি প্রদান করা হয়নি। বর্তমান রাজ্য সরকার টিভি মিডিয়া সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের স্বীকৃতি প্রদান করায় এই দিন এই সম্মেলন থেকে
রাজ্য সরকার এবং তথ্য সংস্কৃতি দপ্তরকে ধন্যবাদ জানানো হচ্ছে। একই সঙ্গে যাদেরকে স্বীকৃতি প্রদান করা হয়নি তাদেরকে সহসাই অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করার জন্য এই দিনের সম্মেলন থেকে রাজ্য সরকার এবং তথ্য সংস্কৃতি দপ্তরের নিকট আবেদন জানানো হচ্ছে। টিভি মিডিয়ার কর্মরত সাংবাদিকদের নৈতিকতা ও গুণগত মান বৃদ্ধির জন্য আরও অধিক সংখ্যায় কর্মশালা হওয়ার জন্য রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর কর্মশালার জন্য যোগদান করতে তাকে সাধুবাদ জানানোর পাশাপাশি আরও অধিক সংখ্যক কর্মশালা করার দাবি জানানো হচ্ছে। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পক্ষ থেকে দক্ষিণ জেলা ও কমিটি জেলা মিলে যৌথভাবে একটি কর্মশালা, শিবের জেলা, পশ্চিম ত্রিপুরা জেলা ও খোয়াই জেলাকে নিয়ে যৌথভাবে একটি কর্মশালা, ধলাই জেলাতে একটি কর্মশালা, উত্তর ত্রিপুরা জেলা ও উনপুরি জেলাকে নিয়ে একটি যৌথ কর্মশালার প্রস্তাব উত্থাপন করা হচ্ছে এদিনের সম্মেলন থেকে। ভোজ সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের মোটর ভেহিকেলের সরকারি উদ্যোগে একটি প্রেস্টিকার দেওয়ার দাবি পুনরায় উত্থাপন করার জন্য এদিনের সম্মেলনে ফের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দাবি রাখা হচ্ছে। এতে করে বহু সাংবাদিক এবং প্রেস্টিকারের ব্যবহার করে অবৈধভাবে কাজ করানো সেন্সর হ্রাস পাবে। অবশেষে আবার আগত সমস্ত প্রতিনিধি, অতিথি এবং সবাইকে অভিনন্দন জানিয়ে আমার এই সম্পাদকের প্রতিবেদন পাঠিয়ে শেষ করছি। নমস্কার। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি চতুর্থ রাজ্য সম্মেলন, যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, সর্বপ্রথম এই সম্মেলনের উদ্বোধক তথা প্রধান অতিথি এই রাজ্যের অভিভাবক সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর.মানিক সাহা মহোদয়, উপস্থিত ত্রিপুরা প্রেস ক্লাব সম্মানীয় সম্পাদক বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার, এ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক মঞ্চে উপস্থিত সেবক ভট্টাচার্য, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি আমাদের সঞ্জয় পাল, ডাইরেক্টর ICA রতন বিশ্বাস, আমার সামনে যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, বিশিষ্ট সাংবাদিক বন্ধুরা সঞ্জীব দেব, জয়ন্ত ভট্টাচার্য, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন ইলেকট্রনিক চ্যানেলের সঙ্গে যুক্ত সাংবাদিক বন্ধুরা, আমার ভাই ও বোনেরা, সবাইকে আজকের এই চতুর্থ রাজ্য সম্মেলন যারা উপস্থিত হয়েছেন, আমি সরকারের তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল একটি কর্মসূচি ছিল এই প্রেস ক্লাবে, সেখানে আমি উপস্থিত ছিলাম। বিভিন্ন সময় যখন সাংবাদিকদের ডাকে বা প্রেস ক্লাবের ডাকে সাড়া দিয়ে আমরা উপস্থিত হই বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন বক্তব্য আমরা তুলে ধরতে চাই রাজ্যের সাংবাদিকদের ওয়েলফেয়ারের জন্য, তাদের আগামী দিনে সুন্দর ভবিষ্যতের জন্য। মাননীয় আমাদের আজকের এই সভার যিনি সংবাদপত্রে প্রতিবেদন পেশ করেছেন, স্বাগত বক্তব্য রেখেছেন সুরজিৎ বাবু, ওনার বক্তব্যে বলেছেন যে আগে সাংবাদিকদের জন্য বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য রাজ্য সরকারের বরাদ্দ কত ছিল এবং বর্তমানে সে বরাদ্দ কত হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করে আমি এখানে সময় নষ্ট করবো না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ছুটির দিন, অনেক কর্মসূচি রয়েছে, ব্যস্ততার মধ্যে রয়েছে, আমাকে ওখান থেকে অমরপুর যেতে হবে। তাই আমি একটি কথাই বলবো আপনাদেরকে, যে কথা আমি বারবার বলি, সবসময় বলি এবং আগামী দিনেও বলবো, যে এই সরকার সাংবাদিক বান্ধব সরকার, সংবাদপত্র বান্ধব সরকার, প্রো মিডিয়া গভর্নমেন্ট। সুতরাং যখনই আপনারা যে দাবিগুলো পেশ করেছেন, আলোচনার মাধ্যমে আমরা সেগুলোকে সুরাহা করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও সেই সুরাহার চেষ্টা করব। এখানে অ্যাক্রেডিটেশনের কথা বলা হয়েছে। 276 জনের মতো বিগত দিনে অ্যাক্রেডিটেড জার্নালিস্ট ছিল আমাদের রাজ্যে, কিন্তু বর্তমানে আমি যখন দায়িত্ব নিলাম, আমরা আলোচনার মাধ্যমে, এখানে প্রণব বাবুরা, বিভিন্ন সিনিয়র সাংবাদিকরা এখানে রয়েছে, যখন দাবি উঠে এলো অ্যাক্রেডিটেশন বৃদ্ধি করার জন্য, আমরা আলোচনা করে
প্রত্যেকটা হাউসকে আমরা দায়িত্ব দিলাম যে আপনাদের হাউস থেকে কাকে কাকে অ্যাক্রিডিটেশন প্রদান করতে হবে আমাদেরকে 7 দিনের মধ্যে নাম দিন। তারা কিছুদিন বাদে আমাদেরকে নাম প্রদান করলো, সেগুলো আমরা স্ক্রুটিনি করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবারকার সংখ্যাটা আমরা 300-র কাছাকাছি রাখবো এবং অধিকাংশ হাউস মফস্বলে যারা রয়েছেন তাদেরকেও যেন তাতে কভার করা যায়, তার জন্য আমরা সেখানে আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করেছি এবং ক্যাবিনেট প্রস্তাবে পাশ করিয়ে সেটাকে আমরা সিদ্ধান্ত আকারে গ্রহণ করেছি। খুব শীঘ্রই আমরা সেই ক্যাবিনেটের যে অনুমোদন সেটাকে আপনাদের মাধ্যমে এবং আপনাদের অ্যাক্রিডিটেশন প্রদানের মাধ্যমে আমরা সেটাকে বাস্তবায়িত করব। বাজেট, বিগত দিনে এখানে ডাইরেক্টর আইসি রয়েছে, 40 কোটি টাকার মতো বাজেট ছিল। এবারকার আইসি ডিপার্টমেন্টের বাজেট আমরা প্রায় 65 কোটি টাকা করেছি। জামটা দেখুন, যেখানে 40 কোটি টাকা ছিল এবারকার বাজেট আমরা 65 কোটি টাকা করেছি। অর্থাৎ সঠিক সময়ে আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, এখানে প্রিন্ট মিডিয়ার অনেক বন্ধুরা রয়েছেন, আমি বারবার একটা কথাই বলি যে আমাদের রাজ্যে শিল্প বড় আকারে নেই বা মিডিয়া হাউসগুলো তত বড় আকারে সেগুলো চলতে পারে না আমার বাইরের রাজ্যে যেভাবে চলাফেরা করে। তাই মিডিয়াকে একটা শিল্প হিসাবে ধরতে হবে, ছোট আকারে হলেও সেটাকে ধরতে হবে এবং সেই কথা মাথায় রেখে আমরা প্রতি মাসে যেন এখানে বিভিন্ন হাউসগুলো, প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, ওয়েব মিডিয়া বলুন, প্রতি মাসে যেন তাদেরকে তাদের যে বিলটা প্রদান করা হয়, তারা বিল যে সাবমিট করবে সেই বিল যেন রিলিজ করা হয়, তার জন্য আমরা সেই আন্তরিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং এখানে প্রতি ধাপে ধাপে মিডিয়াদেরকে, আগে যেমন আমরা শুনতাম যে বছরে একবার বা দুবার মিডিয়াদেরকে পেমেন্ট দেওয়া হতো, বিগত সরকারের আমলেও সেটা শুনেছি। অ্যাড দিতে গিয়ে আমার লোক কারা, বিরোধী দলের লোক কারা, সেগুলোকে বেছে বেছে অ্যাড প্রদান করা হতো। এখানে অনেক অনেক মিডিয়া বন্ধুরা রয়েছে যারা বলাবলি করেন মাঝে মাঝে যে আমরা চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছি, একটা অ্যাড পাইনি সরকারের কাছ থেকে, প্রাইভেট অ্যাড নিয়ে নিজেদের কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছি। আজকে সেই দিনটা কিন্তু এখন অতীত হয়ে গেছে। আজকে আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসকে আমরা সমপরিমাণে অ্যাড প্রদান করেছি, ক্যাটাগরাইজেশন হয়েছে, আপগ্রেডেশন হয়েছে। আজকে কেউ যেন এটা বলতে না পারে যে আমি এই সরকারের আমলে আমাকে বঞ্চিত করা হয়েছে আর্থিকভাবে, সচ্ছলতার দিক থেকে। সেই জিনিসটা আমরা মাথায় রেখে কাজ করে চলেছি। সুতরাং আগামী দিনেও সাংবাদিক বন্ধুরা, আপনাদের যেটা দাবি সনদ বিগত দিনে আপনারা আমাদের কাছে পেশ করেছেন, আগামী দিনেও আপনাদেরকে পেশ করার সেখানে স্কোপ রয়েছে। অ্যাক্রিডিটেশন বৃদ্ধি নয় শুধু, আমরা বিভিন্ন সময়ে এখানে সুজিতবাবু বলেছেন সিকিউরিটির ব্যাপার, এটা ঘটনা। এ রাজ্যে সাংবাদিক হত্যা হয়েছে তার দায়িত্ব পালন করতে গিয়ে। বিগত 18 সালের নির্বাচনের আগে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছি তার পাশেই শান্তনু ভৌমিককে সেখানে খুন করা হয়েছে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য। আমাদের সরকার আসার পর সেগুলি সিবিআইকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সুদীপ দত্ত ভৌমিককে সেখানে খুন করা হয়েছে, সিবিআইকে অর্পণ করা হয়েছে। তো সাংবাদিকের উপর যে একটা অত্যাচার বা আক্রমণ সংঘটিত করার যে মানসিকতা বা ঘটনা আমরা বিগত দিনে পরিলক্ষিত করেছিলাম। কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যদি বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, তখনই আক্রমণ সংঘটিত করা হয়েছে। এবং বিগত দিনে যারা সরকারি পরিচালনায় ছিলেন গণতান্ত্রিক আস্থা ছিল না, তো স্বাভাবিকভাবে যাদের গণতন্ত্রে আস্থা নেই, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আস্থা তাদের কাছ থেকে আশা করা যায় না, তাই আক্রমণ সংঘটিত হতো। কিন্তু আজকে কিন্তু আপনাদের সেফটি সিকিউরিটির কথা বিবেচনা করে, বিচার করে প্রেস জ্যাকেট প্রদান করা হচ্ছে। অনেক সাংবাদিক বন্ধুরা এখানে প্রেস জ্যাকেট পেয়েছেন এবং ডাইরেক্টর আইসিআইকে আমি বলেছি যে যারা পাননি, আগামী দিনে আমাদের কাছে কয়েকশো প্রেস জ্যাকেট আমরা আবার নতুন করে আনিয়েছি, আমরা তাদেরকে আবার নতুন করে প্রেস জ্যাকেট প্রদান করব, যাতে প্রেস জ্যাকেটটা ধারণ করে আপনাদের সঙ্গে কোনো রাজনৈতিক কভারেজ বা যে কোনো কভারেজের জন্য যদি আপনারা যান, আপনি সাংবাদিক বন্ধু সেটা আপনি আইডেন্টিফাইড হলেন। অর্থাৎ পুলিশ বলুন বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে যে কোনোখানে বলুন, আপনারা সেই সিকিউরিটি একটা থাকবে যে আপনারা সাংবাদিক বন্ধু, যেটা বিগত দিনে ছিল না বা সরকারের তরফ থেকে যেটা বিগত দিনে আপনাদের জন্য আলোচনা করা হয়নি। এইভাবে প্রতিটি ক্ষেত্রে সাংবাদিক ইন্স্যুরেন্স, এখানে মাননীয় মুখ্যমন্ত্রীও যখনই ক্যাবিনেটে কোনো বিষয় আসেন সাংবাদিকদেরকে নিয়ে উনি সবসময় বলে যান যে না, এটা পাস করাতে হবে। কারণ উনিও উপলব্ধি করেন
যে গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে হয়, রাজ্যের অগ্রগতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তবে সাংবাদিকদেরকে লিবার্টি দিতে হবে, ফ্রি হ্যান্ড দিতে হবে, তাদের জন্য ভাবতে হবে। এই রাজ্য ছোট্ট রাজ্য, এখানে শিল্প বলতে কিছু নেই। যারা নতুন সাংবাদিকতা করতে চায়, এবারকার যখন আমরা ক্যাটাগরাইজেশন করেছি, পরিষ্কার ভাষায় আমরা যেটা আইসি দপ্তর থেকে সিদ্ধান্ত নিয়েছি যে যারা নতুন, সেটা ইলেকট্রনিক চ্যানেল হোক, বৈদ্যুতিক চ্যানেল হোক, সেটা প্রিন্ট মিডিয়া হোক, তাদেরকে স্টার্ট আপ হিসেবে গণ্য করতে হবে। তাই বিগত দিনে যেটা ছিল যে আনলিস্টেড ক্যাটাগরিটাকে উঠিয়ে দিয়ে আমরা গ্রুপ সি করে দিয়েছি, ক্যাটাগরি সি করে দিয়েছি, যাতে করে তারা নিজেদেরকে ছোট করে খাটো করে না দেখে। আমি নতুন এসেছি এই সাংবাদিকতার লাইনে, আমি সত্যনিষ্ঠার সঙ্গে যখন আমার কাজ পরিচালনা করব, আমি আস্তে আস্তে অভিজ্ঞতা নিরীক্ষা নিয়ে এগিয়ে যাব, সব দিক থেকে আমি এগিয়ে যাব। কারণ আজকে এখানে ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেলের সম্মেলন। আমরা যখন ছাত্র রাজনীতি করি, রাজনীতির শুরুয়াত যখন আমরা করেছিলাম, ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল কটা ছিল? এখানে প্রণবদা সঞ্জয় দাস সঙ্গে নিচে যখন মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলাম, এই আলোচনা করছিলাম, আমরা দেখতাম আইনেট একটা মিডিয়া চ্যানেল এসেছিল, আইনেট। তারপরে এসেছে প্রাইম ফোকাস, সংবাদ প্রতিদিন, হেডলাইন্স ত্রিপুরা। পরবর্তী সময় আছে 2011-12 সালে হেডলাইন্স ত্রিপুরার পথ চলা শুরু। পরবর্তী সময় ভ্যানগার্ডের এখানে কর্ণধার রয়েছেন সবকদা। এগুলো আমরা দেখেছি আমাদের চোখের সামনে দিয়ে, এগুলো তাদের পথ চলা শুরু হয়েছে। কিন্তু অনেক চ্যানেল হারিয়ে গেছে, অনেক চ্যানেল আবার তার অস্তিত্ব চালান দিয়ে এখন পর্যন্ত চালান দিতে সক্ষম হয়েছে। আবার অনেক চ্যানেল নতুন এসেছে, যেখানে 3 থেকে 4খানা চ্যানেল ছিল, আজকে 30-এর উপর চ্যানেল আমরা রেজিস্ট্রিতে রয়েছে, যাদেরকে প্রতিনিয়ত অ্যাড থেকে শুরু করে সংবাদ পরিবেশন করা থেকে শুরু করে তাদেরকে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিচ্ছি। আগামী দিনে যদি চ্যানেলের সংখ্যা বৃদ্ধি হয়, আইসি দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তাদের শ্রীবৃদ্ধির জন্য, তাদের অগ্রগতির জন্য। ঠিক ওয়েব মিডিয়া, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের হাতে আইফোন, অ্যান্ড্রয়েড প্রত্যেকের কাছে রয়েছে। ফেসবুক আমরা প্রত্যেকেই করি। সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের এখানে বসে আমেরিকা কি হচ্ছে, আমেরিকা বসে এখানে কি হচ্ছে, সেকেন্ডের মধ্যে সেই জিনিসগুলো তাদের চলে আসে। তাই বৈদ্যুতিন যে চ্যানেলগুলো ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, এমনিতে দেখলে মনে হবে যে তাদের পদকটা অনেক কমে গেছে। আমার মনে আছে এখনো একটা সময় ছিল, আমরা রাত্র 9টার সময় বসতাম, বাড়িতে কখন যাব, গিয়ে একটা চ্যানেলের প্রতিদিনের চ্যানেল, সেখানে নিউজ দেখাচ্ছে, চ্যানেল নিউজটা আমাকে দেখতে হবে। সকালবেলা যদি কোনো কারণে রাত্রিবেলা মিস করলাম, তো সকালবেলা 8টা বা 9টা থেকে আবার দেখা তো রিপিট, সেই জিনিসটা আবার আমরা দেখতাম। হেডলাইন যখন বেরিয়েছে, ভ্যানগার্ড যখন বেরিয়েছে, তখন এটা কদর ছিল। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে মনে হচ্ছে যে সেই জিনিসটা যেন অনেকটাই সেখানে পিছিয়ে পড়ে গেছে, কিন্তু সেটা সঠিক নয়। কারণ বৈদ্যুতিন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক, আমাদের সোশ্যাল মিডিয়া, প্রত্যেকে যে নিউজ করার যে কভারেজ, সেটা ভিন্ন আঙ্গিকে করা হয়ে থাকে। প্রিন্ট মিডিয়া যেমন আমাদের গত কয়েকদিন আগে একটা ওয়ার্কশপ হয়েছে শিপারে, প্রিন্ট মিডিয়ার জন্য, ইলেকট্রনিক মিডিয়ার জন্য, ওয়েব মিডিয়ার জন্য বাইরে থেকে রিসোর্স পার্সনদেরকে এনে আমরা সেখানে ক্লাস করিয়েছি। অনেক আগেই করার কথা ছিল, কিন্তু কোভিড অমিক্রনের জন্য সেটা আমরা করতে পারি না। সেখানেও আলোচনা এসেছে কি, যে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে যে ডিফারেন্সটা আমরা সেখানে বুঝতে হবে। প্রিন্ট মিডিয়া আমাদের once it is printed, আমি একবার প্রিন্ট করে ফেললাম, there is no scope for correction. কারেকশনের আর কোনো উপায় নেই, প্রিন্টেড হয়ে গেছে, বেরিয়ে গেছে। আমি রিজয়েন্ডার দিতে পারি, প্রতিবাদপত্র দিতে পারি পরের দিন। একবার প্রিন্টেড, এটাকে কিন্তু মডিফিকেশনের কোনো চান্স নেই। ইলেকট্রনিক মিডিয়াকে সেখানে মডিফিকেশন করার সুযোগ রয়েছে, নিউজটাকে এডিট করার সুযোগ রয়েছে। আবার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সেটা সুযোগ রয়েছে। আমার আহ্বান থাকবে, এখানে যারা আমার বন্ধুরা রয়েছেন, সাংবাদিক বন্ধুরা, আপনারা সেই জিনিসগুলো মাথায় রাখবেন। কারণ গ্রামে গঞ্জ থেকে, মফস্বল থেকে যারা এখানে এসেছেন প্রতিনিধিরা, এই আজকে ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সম্মেলনে, আপনাদের হাতে আপনার যে এজেন্সি, যে মিডিয়া চ্যানেলগুলো রয়েছে, তার শ্রীবৃদ্ধি,
আগামী দিনে পথ চলা, তার সফলতা, তার ব্যর্থতা আপনাদের হাতে। কিন্তু আপনারা যদি সত্যনিষ্ঠ খবর পেশ করেন, তবে মিডিয়া সেই সত্যনিষ্ঠ খবর পরিচালিত সেখানে চালন টেলিকাস্ট করবে, আমরা দেখব। আর আপনারা যদি কনকক্টেড বা মিথ্যা খবর পরিচালনা করেন, তবে মিথ্যা খবর পরিচালিত হবে। ব্যক্তিগত শত্রুতার জন্য আমার সঙ্গে ওই রাজনৈতিক ব্যক্তির আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, আমি তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, তাই আমার একটা নিউজ আকারে চালিয়ে দিলাম, সেই জিনিসটা যেন না হয়। এটা আমাদের রাজ্যে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পার্সোনাল অ্যানিমোসিটি, ব্যক্তিগত শত্রুতাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য কোনো নিউজ করবেন না। এতে করে অ্যাজ এ হোল মানুষ কিন্তু মিসগাইডেড হয়, মানুষ মিসলেড হয়। পরবর্তী সময় দেখা যায় যে তার সত্যর সঙ্গে তার কোনো সেখানে যোগাযোগ নেই। এটা আমরা বুঝতে পারি। আমাদের রাজ্যে মিডিয়া যে হাউসগুলো রয়েছে, আপনাদেরকে যে বেতন প্রদান করা হয়, আর্থিক সচ্ছলতার সেখানে অনেকটা অভাব রয়েছে, কিন্তু সরকার তার জায়গায় থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুরজিৎ বাবুর বক্তব্যে সেটা প্রমাণিত হয়েছে। অ্যাড থেকে শুরু করে আর্থিক পেমেন্ট থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আগে থেকে আপনারা কোথায় ছিলেন, আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে রয়েছেন, সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, বিবেচনা করতে হবে। আমি আবারও বলছি, দিস গভর্নমেন্ট, আমাদের এই যে সরকার, এটা প্রো মিডিয়া সরকার, মিডিয়া বান্ধব সরকার, সাংবাদিক বান্ধব সরকার। আপনাদের আশ্বাস দিচ্ছি আমি যে আগামী দিনে ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করব আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং আপনাদের মঙ্গলের জন্য, আগামী দিনে পথ চলার জন্য। আপনাদের যে গণতান্ত্রিক চতুর্থ স্তম্ভ, তার কণ্ঠস্বরকে আমরা কখনোই বন্ধ করে দিতে চাই না। ব্যক্তিগতভাবে যখন সেটা চলে আসে, তখনই কিন্তু সরকারের থেকে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয় ইচ্ছার বিরুদ্ধে। সেই জিনিসটা যেন না হয়, সেটা কাঙ্ক্ষিত নয়, সেই জিনিসটা আপনারা মাথায় রেখে আগামী দিনে সেভাবেই সংবাদপত্র, আপনাদের চ্যানেল সেখানে পরিচালনা করবেন। আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাই ইচ্ছা থাকলেও আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পথ চলা সুন্দর হবে, সাবলীল হবে, মসৃণ হবে, এই আশা রেখে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আজকের রিপোর্ট annual state conference of Tripura Electronics Media Society কনফারেন্স এখানে হতে যাচ্ছে। সেই কনফারেন্সে মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে এখানে বক্তব্য রাখলেন, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় আইসি মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত আছেন সেক্রেটারি আগরতলা প্রেস ক্লাবের শ্রী প্রণব সরকার মহোদয়। উপস্থিত আমাদের আইসিএ ডিপার্টমেন্টের ডাইরেক্টর শ্রী রতন বিশ্বাস মহোদয়। উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়া সেক্রেটারি শ্রী সুরজিৎ পাল মহোদয়। উপস্থিত আমার বন্ধুবর চেয়ারম্যান সংবাদ ট্রাস্টি বোর্ডের শ্রী সঞ্জয় পাল মহোদয়, এবং এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত সবাই চিনেন ওনাকে, সেবক ভট্টাচার্য মহোদয়। এবং আমার সামনে আমার বহু পুরনো পরিচিত আমার বন্ধুবর, সাংবাদিক বৃন্দ, সিনিয়র জার্নালিস্ট এবং সমস্ত মিডিয়ার সাথে যুক্ত, বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সবাই জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। সবসময় আমরা বলি, কিন্তু সব কথায় আমরা বলি মিরর কখনো মিথ্যা কথা বলে না, এটা আমরা বলি। আর আপনাদের মিরর মানে আপনাদের ক্যামেরাও মিথ্যা কথা বলে না। প্রিন্ট মিডিয়া মাঝে মাঝে এদিক সেদিকে আমরা শুনি, একবার পৃষ্ঠ আউট যেটা নিউজকে ভিউজ করে দেয়, কিন্তু আপনারা কিন্তু সত্যনিষ্ঠা, কারণ আপনারা ইচ্ছা করলে আপনারা পারবেন না, কারণ ক্যামেরাস অ্যান্ড মিরর স্পিকস দ্য ট্রুথ। এর জন্য আজকে এখানে আসায়
আমি নিজেকে খুব আনন্দিত বোধ করছি যে সত্যিকারের অর্থে আপনারা আপনাদের কাজগুলো করে যাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে এই সরকার, আমার মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন যে আমরা মিডিয়া বন্ধ, এটারও কিন্তু একটা ইতিহাস আছে। কি করে হলাম আমরা? কারণ এতদিন ধরে যে সরকার, এর আগে ওরা এখানে পরিচালন ভার নিয়েছিল ওদের কাঁধে, ওদের বিরুদ্ধে আমরা কিন্তু অনেকভাবে যে যে জায়গায় থাকি, আমি আমার জায়গায় ছিলাম, যারা একদম ডাইরেক্ট রাজনীতি করেছে তাদের জায়গায় ছিল, ওরাও ওদের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেছে, প্রতিবাদ করেছে। তো সেই সুবাদে আমাদের সত্যিকারের অর্থে এখানে যারা মিডিয়ার এখানে সর্বোচ্চ স্তরে ছিল বা আছে, তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ, তারাও ফাইট করেছে, তারাও সংঘর্ষ করেছে। এই কারণে আমাদের এই যে মিডিয়া বান্ধব যে কথাটা, এতদিনের সংগ্রামের সাথী বলে সেটা সম্ভব হয়েছে। এবং আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার অন্যান্য যে বিগত দিনের যে সরকার যারা পরিচালনা করেছে, তারা কিন্তু আমাদের থেকে ওদেরকে ছিনিয়ে নিতে পারবে না, এতটুকু আমার বিশ্বাস। এবং সেই যে সংগ্রামের সাথী হওয়ার সুবাদে একজন আরেকজনকে আমরা জেনেছি, আমরা একজন আরেকজনকে বুঝি। এখানে আর্থিক অবস্থার কথা বলা হয়েছে, যারা এর সাথে যুক্ত, এগুলো কিন্তু আমরা উপলব্ধি করার চেষ্টা করি। এবং যখনই এগুলো আমাদের গোচরে আসে এবং ক্যাবিনেটে বিশেষ করে যখন আসে, যেটা বলা হয়েছে, আমরা কিন্তু অত্যন্ত সংবেদনের সাথে আমরা এটা চেষ্টা করি যাতে এটার একটা কিছু করা যায়। এবং আগামী দিনেও করবো। এখানে সেক্রেটারি মহোদয় একদম আগের স্টাইলে যে দাবি দেওয়া কোনো কনফারেন্স হলে যে স্টাইল আগের সরকারের সময়, সেইভাবেই উনিও রেখেছেন। অ্যাকচুয়ালি আমাদের সময় দরকার লাগে না যে দাবি দেওয়া পেশ, আমরা দাবি হওয়ার আগে আমরা দাবি পূর্ণ করি না। এই স্টাইল দেখে আমার মনে হয় আমরা একটু ব্যতিক্রমীভাবে ভালো, যে যখন বসিয়ে মুখ্যমন্ত্রী বা মন্ত্রী বাহাদুরকে বসিয়ে আজকে আমাদের এই দাবি এই দাবি এই দাবি, এগুলো দরকার লাগে না, আমরা বুঝি সব। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ এগুলো গতানুগতিক আমরাও করতাম, যখন কনফারেন্স আমাদের ডাক্তারদের কনফারেন্স আমরাও করতাম। এখন কিরকম জানি লাগে, আমার হতো না, কিছুই করতো না। হ্যাঁ, এটাও যেমন একটা পার্ট আর কি, যে কোনো কনফারেন্সে যে দাবি পেশ, দাবি সনদ, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং এই কনফারেন্সকে আরো কিভাবে সুন্দর করা যায় সেই বিষয়ে কথা বলা, যাতে মেম্বারদের খুশি করার জন্য, যে বলেছি তো আজকে আমি এমনভাবে বলেছি, তো তোমাদের জন্য কিন্তু আজকে বলেছি মন্ত্রীকে এখানে রেখে, এই যে ভাবনা চিন্তা আগে উত্তর আমিও দেখেছি, আমরাও বলতাম, এগুলো আমি এইভাবে বলেছি যে তোমাদের কথা বলেছি, এমনিতেই বলে বলতো, এমনিতে তো কি বলতে পারে, দরকার নেই। আর এই কালচার আমার মনে হয় আমাদের বেরিয়ে আসা উচিত, দরকার লাগবে না। যে কালচার এতদিন ধরে চলছে, এগুলোকে এখন মানে উপরে দেওয়া প্রয়োজন। এখানে আমার ক্যাবিনেটের মন্ত্রী মহোদয় আইসিআই ডিপার্টমেন্টে আমাদের সাংবাদিকদের জন্য কি কি করেছে সেই বিষয়ে আমি গেলাম না, পুরোপুরি উনি বলে দিয়েছেন। তো নিশ্চয়ই আমরা সাংবাদিকদের আমরা খুব সেন্সিটিভ, এবং ওনাদের যেসব সমস্যা আমরা বুঝি, এবং সব কিছু 100% এই কদিনে হয়ে যাবে সেটাও ভাববার কিন্তু অবকাশ নেই। আমার মনে হয় সেইভাবে চিন্তা করাটা উচিত না। আমাদের উপর আস্থা বিশ্বাস রাখতে হবে, নিশ্চয়ই আমরা করবো। আর ধীরে ধীরে ডেভেলপমেন্ট কিন্তু ধীরে ধীরেই হয়। এখানে কোনো এক সময় আমি বলবো না এখানে প্রেস ক্লাব হয়েছে, তার বিল্ডিং হয়েছে, কিভাবে হয়েছে আমাদের চোখের সামনে। এখানে এসি, যখন এয়ার কন্ডিশনিং হয়েছে, কোনো না কেউ করেছে, তাদের দানও অবদানও কিন্তু ভুলবান নয়। আমরা আরো দেখবো কি করা যায়, কিন্তু আমি অবদান রাখলাম, আবার তাদের বিরুদ্ধে আবার কথা বলবো বা তাদের যাতে সমস্যা আরো বেশি হয়, সেটাও ঠিক না। সত্যিকারের অর্থে আমরা যাতে এই ফিলিংসটা আছে সবার মধ্যে, এই সরকার আমরা চতুর্থ স্তম্ভ বলি। আমি অনেক সময় অনেক জিনিস আমি
যখনই কোনো খবর দেখি বা খবর শুনি, তার থেকে কিন্তু আমরা শিক্ষা লাভ করি যে না এই ঠিকই বলেছে। এখন আমি এটা টিভিতে যদি আমি বলি না আমার এগেইনস্টে লেগেছে, সেটাও ঠিক না। এর থেকে কিন্তু শিক্ষা হয়, এবং সংবাদ জগতের যারা সত্যিকারের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, এর থেকে আমি ডেইলি এভরিডে না, এবং পরবর্তী সময় কিন্তু সেইভাবে আমি নিজেকে চেষ্টা করি, বা আমিও বলবো অন্যদের চেষ্টা করা উচিত যে না ও তো আমার দেখিয়ে দিয়েছে এই জিনিসটা ভুল, এর থেকে কিন্তু শিক্ষা করা উচিত। কাজে সংবাদপত্র ভেরি সেন্সিটিভ। এখন তো সব জায়গায় পলিউশন সর্বভূত, পলিটিক্সও পলিউটেড। যে কোনো ইনস্টিটিউশনে বলুন, ডিফারেন্ট ডিসিপ্লিনে, এর মধ্যে কিন্তু আপনারাও ব্যতিক্রমী নন। আমি বলবো যে এইভাবে আপনাদের লিডারশিপ, যেহেতু আমাদের সাথে ওদের বহুদিন পরিচিত, আমাদের কাজে আমরা বলবো যে এইভাবে একটা ক্লিয়ার কাট ডাইরেকশনে চলা উচিত। আমরা কারোর দ্বারা যেন প্রভাবিত না হয়, একদম দরকার নেই প্রভাবিত হওয়ার। যদি ঠিকভাবে আমরা চলি, আমার মোরাল যদি হাই থাকে তাহলে ভয় পাওয়ার কি আছে? মোরাল হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। মোরালটাকে যত আপগ্রেডেশন করা যাবে তত বেশি কিন্তু ওই বিএমআরে গিয়ে মাসুল বাড়ানোর প্রয়োজন হয় না। মোরাল হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস, এবং সেটা যদি আমরা করতে পারি আগামী দিন, আমরা যেটা বলছি যে আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তবেই আমরা সেটা করতে পারবো। যে বিষয়টা আপনাদের আজকের এই কনফারেন্সে আমি বলবো যে আমরা কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে আছি। বিশেষ করে আমরা নেশামুক্ত ত্রিপুরার যে স্লোগান দিয়েছি, সত্যি ভেরি মাচ মানে ওয়েরিং অ্যান্ড অ্যাফ্রেড অফ। বহু জায়গায় একটা জেনারেশন নষ্ট হতে যাচ্ছে। গলিতে আনাচে কানাচে নেশা ছেয়ে গেছে। আপনারাও তো এতদিন দেখেননি যে হারে এই সরকার আসার পর, আমি তো অন্তত দেখিনি যে গাঁজা নাকি ত্রিপুরাতে এত উৎপাদিত হয়েছে। মানে হাজার হাজার মেট্রিক টন গাঁজা রোজই বের হয়, সেটা পরে আমি দেখবো কি হয় না হয়। কিন্তু এত গাঁজা উৎপাদন হয় এবং মেশিনারি এত সুন্দর, এগুলো কিন্তু আমি আগে জানার সুযোগও ছিল না। কিন্তু এই সরকার আসার পর সেটা বুঝলাম যে কিভাবে এখানে গাঁজার উৎপাদন হয়। তো এই নেশা তো অনেক বছর ধরে এখানে আছে। ট্যাবলেট থেকে আরম্ভ করে এলএসডি থেকে আরম্ভ এভরিথিং। আমার বন্ধু বান্ধব যারা আছে সাইকিয়াট্রিক ডক্টর, তাদের সাথে মাঝে মাঝে কথা হয় কিভাবে ছেলে মেয়ে সব ইয়াং জেনারেশন পুরো এখন ড্রাগে আচ্ছন্ন। আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি কিন্তু আমি বলছি, কারণ আপনারা আমাদের দেখিয়ে দিন। আমরা পলিটিশিয়ান, আমি এখন মুখ্যমন্ত্রী, আমাদেরও আপনারা দেখিয়ে দিন যে না আপনাদের এই কাজটা ঠিক না, আপনার সরকারের এই কাজটা ঠিক না। কিন্তু আপনাদেরও এই সমাজ পরিবর্তনের আপনারাও কিন্তু একটা বিশেষ দায়িত্ব রয়ে গেছে। এবং আমি আবার বলছি, আপনারা বেশি করে এই নেশা কোথার থেকে, এই নেশার কারবারিদের আপনারা চিহ্নিত করুন, আর বাকি কাজ আমাদের কি করতে হবে আমাদের উপর ছেড়ে দিন। উইল ডু ইট অ্যান্ড উইল অ্যাড্রেস। একটা জেনারেশন নষ্ট হতে যাচ্ছে আগামী দিন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে খুব হইচই হয়েছে যে আমাদের এখান থেকে পুলিশ লাইন থেকে চুরি হয়ে গেছে এসব বিষয়ে। কিন্তু আমি যখন খবর নিলাম সাথে সাথে সেখানে আমরা কি দেখলাম, এই ফাইলগুলো নিয়ে গেছে নেশাখোর কয়েকজন লোক। কি কাজ ওদের কাজটা হচ্ছে এইগুলো নিয়ে ওজন ধরে বিক্রি করে, এবং সে মরিয়া হয়ে যায় যে এখন যদি আমি ট্যাবলেট বা নেশাটা আমি না করি, ফেন্সিডিল যদি না খাই তাহলে মারা যায়। এর সামনে যা পায় তাই নিয়ে যায়। তবুও একটা ইনভেস্টিগেশন হচ্ছে, প্রাইমারি বেসিক বলছি এটা। তো আপনার চিন্তা করুন অবস্থাটা কোন জায়গায় আছে। আমার নিজের বাড়িতেও এরকম একবার ঘটনা হয়েছে। পরবর্তী সময়ে ওকে যখন আমি ধরলাম, থানাতে আমি খবর দিলাম, এটা প্রায় 10-15 বছর আগের ঘটনা। ওকে ধরে যখন জিজ্ঞেস করলাম, থানার দারোগা আসলো, ও দেখেই না ও হেসে দিল থানার দারোগা। আরে ওগুলো নেশা করো। আমার 3 তলা বাড়ি নিয়ে ঝুঁকরে সে সমস্ত জিনিস নিয়ে গেল শুধু নেশা করার জন্য। পকেটের ভিতরে দেখলাম একটা নেশার ভিতর। তো ওই যে অভিজ্ঞতা এবং বর্তমান যে পুলিশের যে রিপোর্ট, আমি অনেকটা মিল পাওয়াতে অনেকটা আমি নিশ্চিত হলাম হতে পারে এটা। কাজে আপনাদের কিন্তু এই দায়িত্বটা আপনাদের নিতে হবে। আপনারা খালি দায়িত্ব আমাদের দেবেন, আমাদের খালি বলবেন যে এটা বলছে, এটা হবে না। আপনাদের অনেক দায়িত্ব।
এবং ট্রুলি সমাজ যদি আমাদের পরিবর্তন করতে হয়, আমাদের যে গতানুগতিক যে ধারাবাহিকতা, ইভেন রাজনীতিতেও, সেটাও পরিবর্তনের দায়িত্ব আপনাদের। অনেস্টি ইজ আওয়ার বেস্ট পলিসি, আগে বলা হতো বেস্ট বিজনেস, কিন্তু আমরা বলি অনেস্টি ইজ আওয়ার প্রিন্সিপাল, মানে আমাদের প্রিন্সিপাল হতে হবে। তো সেই সুবাদে আমরা আপনাদের কাছে আজকে আমার আরেকটা মিটিংয়ে যেতে হবে, রাত্রে চলবে। তো বাপিবাবু বারবার বলছেন আসতেই হবে আসতে হবে, বাপিকে জানি কি বললাম জানি না আমি, যাই হোক প্রণববাবু তো বলার সুবিধা পাইনি, পরে বলবে। যাই হোক, এনাদের সাথে আমার বহু পুরনো পরিচয়। একবার ভেবেছিলাম সিটিজেন ফোরাম দিয়ে অনেক কিছু পরিবর্তন করে ফেলবো, কিন্তু পরবর্তী সময়ে ওদের অবশ্য আসার আগে রাজনীতিতে ওনাদেরকে বলেছি যে আমি যাচ্ছি, আপনাদের অনুমতি নিয়ে পরে বলবেন না না জেনে আমি রাজনীতিতে ঢুকে গেছি। তো পারমিশন নিয়ে একদম আমি চলে বলে, আরে আপনি চলে গেলে সমস্যা হবে। আমি বললাম না, আমি যদি থাকি তাহলে সিটিজেন ফোরামের যে তার যে নিউট্রাল সেটা কিন্তু সমস্যা হবে। এর জন্য আমি বলে বই আমি তারপরে গেলাম। যাই হোক, আমার খুব ভালো লাগলো, এই প্রথম আমি ত্রিপুরা ইলেকট্রনিক্স যে মিডিয়া সোসাইটির যে কনফারেন্স এখানে হলো, আমরা এর জন্য আমাদের সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে আপনাদের আজকের এই যে কনফারেন্স সাকসেসফুল হোক এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। বেশ কিছু ক্ষেত্রে পুলিশ পদক্ষেপ গ্রহণ করলেও বহু মানুষ নামে অনৈতিক কাজ করার প্রবণতা পরিলক্ষিত হয়েছে। এই ক্ষেত্রে সংবাদ মাধ্যমের গণতন্ত্র রক্ষার নাম করে ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি প্রতিনিয়ত সংবাদকর্মী কাজ করছে। টিভি সংবাদ মাধ্যমগুলি থেকে প্রাপ্ত বেতনের রয়েছেন এ রাজ্যের দুই খ্যাতনামা সিনিয়র জার্নালিস্ট।